স্যার, এই রেকর্ডিংটা মানে ভিডিও রেকর্ড স্যার। ও আচ্ছা, ওটা দেইনি নাকি রেকর্ড করতে আসসালামু ভুলে আলাইকুম। আচ্ছা আমি দেখছি। এটাই নাকি? না, এইটা তোমাদেরটা না। আচ্ছা এইটা মেবি ইন্ট্রোডাকশন। আচ্ছা এটা পেইড হয়ে যাবে, ইয়ে পোস্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার একটা কথা জিজ্ঞাসা করার ছিল। বলে ফেলো। গত সপ্তাহে কি কোনো ক্লাস নিয়েছিলেন না বন্ধ ছিল স্যার? গত সপ্তাহে বন্ধ ছিল, তোমার গ্রুপ গ্রুপ চেক করো না গ্রুপে? স্যার জি জি, গ্রুপ চেক করছি, আসলে কি আমি হয়তোবা ওই দেখি নাই। ওই আমি প্রতিদিন আর কি যখন ক্লাস হইতো আমি চেক করতাম, তখন আমি লিংক পাইনি, তো এই জন্য আপনার কাছে জিজ্ঞাসা করছি যে আমার কোনো মিস হয়েছে কিনা, এই জন্য স্যার। না মিস হয়নি। আর গত দিনে থ্যাংক ইউ ক্লাস স্যার। হয়েছে, এই যে কালকের আগের দিনে হোমওয়ার্ক জি দিয়েছিলাম। জি 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 আমি ছিলাম স্যার। হুম হুম। আর ওই যে আমি মনে হয় এইটা, এই যে এটা হচ্ছে যে ভিডিওতে বলে দিয়েছিলাম। যাই হোক, ঠিক আছে, গত গত সপ্তাহে ক্লাস হয়নি এবং জি আমরা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আমরা আজকে আবার শুরু করি দেখি। আচ্ছা গত দিনে যে হোম টাস্ক দিয়েছিলাম, হোম টাস্কে তো আচ্ছা কতজন, অনেকে, ও আচ্ছা অনেকে তো বুঝতেই পারেনি, কারণ যারা ক্লাস করেনি, আমি তো ভিডিওটাই আপলোড দিতে ভুলে গিয়েছি, রেন্ডার দিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে আমার ইদানিং, এটা খুবই হচ্ছে। এটা হচ্ছে দেখা যায় যে সেকেন্ড ইয়ার, ওল্ড সেকেন্ড ইয়ারেরটাতে সেকেন্ড ইয়ার, নিউ সেকেন্ড ইয়ারেরটা দিয়ে দিচ্ছি, থার্ড ইয়ারেরটাতে ফোর্থ ইয়ার দিয়ে দিচ্ছি, এরকম উল্টোপাল্টা হচ্ছে। এটা এক ধরনের মেন্টাল প্রেশার যাচ্ছে অফিসে, ইয়ার এন্ডের যে কাজগুলো এগুলো সব ইয়ে করতে। এই যে আমি তোমাদের ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগে বাসায় ঢুকছি, তো এইগুলো এই হয়তো এক সপ্তাহের মধ্যে কেটে যাবে। আচ্ছা আমি এবার তাহলে দেখি, আমরা যেটা নিয়ে ক্লাস করছিলাম অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং, সেটার আমি পার্ট এর 2017 সালের একটা কোশ্চেন সলভ করতে দিয়েছিলাম তোমাদেরকে, পার্ট এ এর। এখন এই পার্ট এ এর যে কোশ্চেনগুলো, এগুলো সলভ করতে গিয়ে বা এই প্যাসেজটা পড়তে গিয়ে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা কেউ বলো, কোন লাইনে সমস্যা হয়েছে বলো, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার সালাম। আমার একটা প্রশ্ন ছিল, কালকে যে বাড়ি কাজ করছিলাম, হোমওয়ার্ক করছিলাম, ওইখানে একটা প্রশ্ন ছিল বলো। যে আমি একটা বই ফলো করে লিখছি, কিন্তু ওইখানে আছে যে হোয়াট ইজ দ্য কিওয়ার্ড ইন দি লাস্ট সেন্টেন্স অফ দি প্যাসেজ। তো ওইখানে তো পড়লে আমার মনে হয় যে অনেকগুলাই দেওয়া যায়, কিন্তু বইয়ে ডিউটি দিল, কিন্তু কেন এটা বলতে মূলত প্রশ্ন কি চাইছে এটাই বুঝলাম না আমি। হ্যাঁ এটা নিয়ে আমি আলোচনা করব, এটা নিয়ে আলোচনা করবো। এই 5টা প্রশ্নই আমি আবার অ্যান্সার করব তোমাদের সামনে, এখানে দেখিয়ে দেবো যে থ্যাংক ইউ। কি কি করলে আমরা কিভাবে কি করতে পারি। এবং কিছু প্রশ্ন আছে তোমরা অর্ধেক অ্যান্সার দিয়েছো, অর্ধেক দাওনি। হ্যাঁ, ওই অর্ধেক না দেওয়ার জন্য তখন কি করবে, স্যার এখানে 5টা আছে, 5টার ভেতরে হয়তো 5টার ভেতরে সবগুলোই তুমি ভালো দিয়েছো, একটার অর্ধেক দাওনি, তখন 4 মার্ক দিয়ে দেবে গড়ে।
এই জন্য আমাদেরকে ওইটা করতে হবে। এখনো অংশগ্রহণ করতেছে। আমাদের ফার্স্ট ইয়ারের রেজাল্ট কখন দিতে পারেন আনুমানিক? 4 থেকে 6 মাস। সেই আঁকি বুকি করো না, আমি এবারে যেটা বুঝতে পারবো না তো এই পড়াটা। 4 থেকে 6 মাস লাগে। এখন দেখা যাক, যত তাড়াতাড়ি পাও আর কি, কপাল ভালো তাহলে। ওকে, দেখো আমরা তাহলে শুরু করি। আমি গতদিনে তোমাদের অনেকগুলো খাতা দেখেছি, সবার খাতায় দেখেছি। তোমরা যে কয়জন দিয়েছো, খুব বেশি জন দাওনি, তোমাদের সবার খাতায় দেখেছি এবং সবার খাতায় দেখতে গিয়ে সবাই ভালো করেছো। দু একটা প্রশ্ন এদিক সেদিক আছে, তো এই জন্য আমি ইয়ে করলাম, যেহেতু তোমরা নিউ ফার্স্ট ইয়ার, এই অ্যান্সারগুলো কোন জায়গাটুকু ছেড়ে দিয়েছি, কেন ছেড়ে দিয়েছি, এই জিনিসগুলো আমরা এবার ইয়ে করব। আবার এইখানে যে মানে এখানে যে পার্ট এ এর যে প্যাসেজটা, সেটা দেখো একটু ইজি, বাট এরপরে যখন তোমরা পার্ট বি এর প্যাসেজ দেখবে ওটা একটু কঠিন। মানে বি এর প্যাসেজটা একটু কঠিন, ওখানে একটু ক্রিয়েটিভ রাইটিং এর দরকার আছে। যেমন এই যে এখানে পার্ট বি, কেউ দেখেছো কিনা, যেমন এই অংশটা একটু কঠিন, এবং এখানকার অ্যান্সার গুলো হবে সব ক্রিয়েটিভলি লিখতে হবে। সো এইভাবে আমরা আর কি এগুলোর অ্যান্সার গুলো করতে, মানে এটাকে এইভাবে করতে হবে ক্রিয়েটিভলি লিখে। আর এইখানে অনেকটা তো খুবই ইজি আর কি, এখানে যেটা আছে খুবই ইজি, ডিরেক্ট। কারণ হচ্ছে কি, এখানে দেখো 1 মার্ক, আর এই জায়গায় হচ্ছে 4 মার্ক। সো ক্রিয়েটিভলি না হলে তো 4 মার্কের প্রশ্ন হচ্ছে কম হয়ে যাবে আর কি, মার্ক লেখা কম হয়ে যাবে। সো এই জন্য ওখানে ক্রিয়েটিভ। তো আমরা এটা তুলনামূলকভাবে ইজি, তারপরে যদি তোমাদের হচ্ছে একটু কঠিন লাগে, তাই আমি এটা পড়ে নিয়েছি। আমি এটা পড়ে নিয়েছি, এবং তোমরা যারা অ্যান্সার করেছো বা আরো সবাই আশা করি পড়েছো। তো আমরা এবার এটা নিয়ে একটু অ্যান্সার করি। এই অ্যান্সারগুলি এখানে 1 মার্কের যেহেতু, কিন্তু তারপরেও ইন্টারমিডিয়েটে বা এসএসসিতে আমরা যেভাবে অ্যান্সার করেছি হুবহু এরকম হবে না, একটু ডিফারেন্ট হবে। এবং এই প্যাসেজটা যেহেতু ইজি, এটাতে সবই দেয়া আছে, প্যাসেজের ভেতরেই দেয়া আছে। তো আমরা এটা অ্যান্সার করি, দেখো। এটা যায় না কেন? তা এখানে একটু সাজাতে দাও, তাহলে আমি ভালোভাবে করতে পারবো। দেখো, এটা আমি পড়ে নিয়েছি। এখানে দেখো বলছে শুরুতেই 1 নম্বর যে প্রশ্নের অ্যান্সারটা, হু আর দ্য ইন্টেলেকচুয়ালস অ্যাকর্ডিং টু দ্য রাইটার। এই যে প্যাসেজটা লিখেছেন, সেই রাইটার অনুযায়ী কারা অ্যাকচুয়ালি ইন্টেলেকচুয়াল। অনেকেই প্রশ্নের শুধু অ্যান্সারটা এটা দিয়েছো যে যারা ওই এনলাইটেন্ড করে, যারা সমাজকে এনলাইটেন করে তারাই ইন্টেলেকচুয়াল। কিন্তু এখানে স্পেসিফিকলি কিন্তু বলে দিয়েছে এই যে এইগুলো ইন্টেলেকচুয়ালস সাস ফিলোসফার, সায়েন্টিস্ট, স্কলার্স, রাইটার্স। যখন তুমি এই লাইনটা দিবা না, তোমাকে মার্কসই দিবে না। মানে তুমি আগে ব্যক্তিদের, মানে এটা কাইন্ড অফ ব্যক্তি, এগুলো সব হচ্ছে ব্যক্তিবাচক শব্দ। সো এই শব্দগুলোর কাজকে তুমি দিলা, বাট তুমি ইয়েটাকে দাওনি, এই যে কি বলে এটাকে, তুমি এটার মানে এদের পরিচয়টা দাওনি। সো এখানে এক কথায় আমরা এভাবে দিতে পারি, যারা লিখেছো ভালো, আর যাদের প্রবলেম আছে আমি একটু লিখে দেখিয়ে দিচ্ছি আর কি।
আচ্ছা, দ্য ইন্টেলেকচুয়ালস আর, আচ্ছা এখানে শুরুতে এটা লিখে দিতে পারো, এটাই দেওয়া উচিত। অ্যাকর্ডিং টু দ্য রাইটার, ও আচ্ছা এখানে আবার প্রবলেম হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? অ্যাকর্ডিং টু দ্য রাইটার, the intellectuals are the philosophers, scientists, scholars, writers and critics। এবার দিতে হবে ওই কথাটা, হু দিয়ে আমাদেরকে এই যে নেক্সটে যে আরেকটা প্যাসেজ আছে, শুরুতে যে কথাটা, an intellectual is one who is an enlightened person, তাহলে এখানে আমরা দেব who are enlightened। আচ্ছা, enlightened and enlighten the society। আচ্ছা, এটুকু দিলেই হবে আর কি, যারা নিজেরা এনলাইটেড এবং ঠিকই তো আছে, ENLIGHTED, আচ্ছা এখানে এনলাইটেন্ড হবে মেবি, হ্যাঁ, হু আর এনলাইটেন্ড। এবার এটাকে আমরা আরেকটু বড়ও করতে পারি, তাহলে আরো ভালো হয়, and enlightening society, এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট। এটাতে তো যদি তোমরা লিখো তাহলে আর কেউ মার্কস কাটতে পারবে না। আচ্ছা, তো আমরা উইন্ডোটা একটু ছোট করে নিয়েছি যার জন্য এরকম দেখা যাচ্ছে, তো এর জন্য আমি আরেকটু, না এবার দেখা যাচ্ছে ফুল। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো, তাই না, ভালোভাবে? আচ্ছা, এবার দেখো what are the responsibilities of the intellectuals? ইন্টেলেকচুয়ালদের রেসপন্সিবিলিটি কি? ইন্টেলেকচুয়ালের রেসপন্সিবিলিটি এখানে আমরা এই যে এখানেই পাচ্ছি, যে শুরু থেকে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা যেটা দেখতে পাবো, he has to enlighten to others, মানে সে অন্যদেরকে আবার এনলাইট করবে একটা, এগুলো আর কি মনে মনে লিস্ট করে নিতে হবে, যখন প্যাসেজটা পড়বে তখন এগুলো মনে মনে লিস্ট করে নিতে হবে, যে তারা নিজেরা এনলাইটেন্ড এবং অন্যদেরকে এনলাইটেন্ড করবে, এবং প্রত্যেকটা সোসাইটিতে এদেরকে ফিলোসফার বলা হয় এবং তাদের রেসপন্সিবিলিটি রয়েছে এই সোসাইটির এনলাইটেন্ড করার ক্ষেত্রে, এবং এখানে বলছে তাদের রেসপন্সিবিলিটি হচ্ছে অন্যদেরকে গাইড করা, এবং এই যে এইগুলো সিভিলাইজেশন এবং কালচারকে সমৃদ্ধ করা, তারপরে আরো অনেক কিছু, কিন্তু আমাদের মার্কস তো এক, তো আমরা তো এত কিছু করতে পারবো না, সেই ক্ষেত্রে আমরা এবার দিব হচ্ছে তাদের রেসপন্সিবিলিটি বা তাদের ডিউটি। এই যে শেষ লাইনটা তো কিন্তু আমাদের রয়েছে, এই যে দ্য ডিউটি অফ অ্যান ইন্টেলেকচুয়াল ইজ টু সি দ্য ট্রুথ অর বিউটি অ্যান্ড টু রিভিল ইট টু আদার্স। তাহলে আমরা এভাবে লিখব, অ্যাজ অ্যান এনলাইটেন্ড ম্যান, আচ্ছা enlightened person, an intellectual, আচ্ছা এখানে intellectuals should be responsible to কি করতে, to enlighten the society, এটুকুই রাখো।
এরপরে লেখা হচ্ছে he will empower অথবা he will contribute culture। তারপরে আরেকটা লেখো যে he also he has to see the truth, এই যে লাস্টের লাইনটা, see the truth or beauty and to reveal it to others। এই যে এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এটার জন্য এত বড় লিখবো, কথা হচ্ছে যে কোনোটা একটু ছোট হবে কোনোটা একটু বড় হবে। একেবারে এইভাবে যদি লিখো তাহলে একেবারে 100% তো মার্কস পাচ্ছই, কোনো কাটাকাটির সিন নাই। ওই যে মানে ফান করছি, সেটা হচ্ছে 100 ভেতরে 110 পেয়ে যেতে পারো, ফান করছি আর কি। এইভাবে পুরো প্যাসেজটার ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। অনেক সময় শুধুমাত্র যেমন অনেকে লিখেছে যে একজন এনলাইটেন্ড পারসন হিসেবে একজন ইন্টেলেকচুয়ালের দায়িত্ব হচ্ছে সে সমাজকে এনলাইটেন করবে বা মানুষকে এনলাইটেন করবে, কিংবা সে শুধুমাত্র সোসাইটি এবং কালচারকে ডেভেলপ করবে। এইটুকু দিলে আসলে অল্প হয়ে যায়, কি জন্য আছে তো অনেকগুলো, বিশেষ করে শেষের লাইনটা তারও বেশি শক্তিশালী। সো এখানে অনেকগুলোই দিতে হবে। কি বলেছো? হ্যাঁ, এটা ওই যে মানে লেখার মাঝখানে এডিট করলাম না। আচ্ছা, এরপরে আবার দেখো পরের কোশ্চেনটাতে যাই। হোয়াট ইজ দ্য কি ওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ। এখন এখানে আরেকটা জিনিস আছে, এখানে কি ওয়ার্ড বলতে আমরা অনেক সময় এটা বুঝি যে মানে আমরা 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 যে ডিজিটাল মার্কেটিং করি, আমি আমার জবের কথা বলতেছি, আমার অফিসে জব করি আমি, সেটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, মানে আমার যে রোলটা। সো এখানে ডিজিটাল মার্কেটিং এর একটা কথা আছে যে কিওয়ার্ড, মানে আমাদেরকে কিওয়ার্ড নিয়ে কাজ করতে হয়। মানুষ কিভাবে কোন জিনিস নিয়ে সার্চ করবে গুগলে এবং কোনটা দিয়ে সার্চ করলে আমার ওয়েবসাইট বা আমার সার্ভিসগুলো সামনে আসবে, সেগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। তো এখানে আমরা কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা কিওয়ার্ড রিসার্চ করি আর কি। মানে কিওয়ার্ড বলতে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড বা যেগুলো দিয়ে মানুষ সার্চ দেবে সেটা। এটা অনেক সময় এক শব্দেরও হতে পারে, আবার একাধিক শব্দেরও হতে পারে, মানে পুরো সেন্টেন্স না, হতে পারে। এই যে তুমি যেমন একজন বললা যে ডিউটিও হতে পারে, আবার এটা হতে পারে বড় হতে পারে, যেটাকে বলা হয় লং টেইল কিওয়ার্ড, মানে 2 বা ততোধিক ওয়ার্ড বা একটা টোটাল ফ্রেজ হয়ে যেতে পারে। যেমন আমি যদি একটা তোমাকে এক্সাম্পল দিই এই লাইন থেকেই, যে দ্য পারসেপশন অফ দ্য ট্রুথ ইজ অলমোস্ট দ্য সেম অ্যাজ দ্য পারসেপশন অফ বিউটি। ট্রুথ এর যে পারসেপশন এবং বিউটির যে পারসেপশন, এটা একদম প্রায় এক। অ্যান্ড দ্য ডিউটি অফ অ্যান ইন্টেলেকচুয়াল ইজ টু সি দ্য ট্রুথ অ্যান্ড টু রিভিল ইট টু আদার্স। তাহলে এখানে কি, এখানে আমরা অনেক রকমের কিওয়ার্ড লিখতে পারি, অনেক রকমের। এবং তুমি ডিউটি দিয়েছো, আরেকজন যদি ডিউটি না দেয় তার মানে এটা হবে না, এটা না। এখন হ্যাঁ, কিছু টিচার আছে দেখা যাচ্ছে যে ওই বইটাই সে হয়তো দেখে মার্কস দিচ্ছে বা এরকম কিছু। তোমার ডিপার্টমেন্টে 10টা টিচারের মধ্যে কিন্তু 10টা টিচারই ভালো না, বা 2-3টা টিচারের ক্লাস তোমার মন মতো ভালো লাগে, বাকিগুলো কি বোঝায় তুমি নিজেও বুঝো না, সে নিজেও বোঝে না, এরকমটা হয় কিন্তু। সো এরকম অনেক সময় হয়, এরকম অনেক টিচারের কাছে যদি খাতা যায় তখন সে দেখবে না ডিউটি, বইতে ডিউটি আছে, ডিউটিই দিব, সে আর মাথা খাটাবে না। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘটে, হ্যাঁ, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘটে। সো আমি সেটা বলছি। এবং এক্ষেত্রে দেখো মানে আমার যে মতামত সেটা হচ্ছে এখানে ডিউটি হবে, তারপরে হতে পারে হচ্ছে সার্চ আর সিক ট্রুথ,
আচ্ছা কিওয়ার্ড দেওয়া যাবে না সিক ট্রুথ অ্যান্ড বিউটি তারপরে এখানে রিভিল ট্রুথ অ্যান্ড বিউটি আরেকটা জিনিস আছে যেহেতু আমরা লিটারেচারে পড়ি যদি টিচাররা মনে করে যে আমি লিটারেচার থেকে কোনো একটা অ্যান্সার নেব সেটা এরকম হতে পারে জন কিটসের একটা কথা আছে সেটা হচ্ছে তোমরা সেকেন্ড ইয়ারে গেলে পাবা সেটা হচ্ছে বিউটি ইজ ট্রুথ স্যার আমরা তো সেকেন্ড ইয়ারই সেকেন্ড ইয়ার ও আচ্ছা 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 ওল্ড সেকেন্ড ইয়ার নিউ সেকেন্ড ইয়ার তো ফার্স্ট ইয়ার একটা ভাব আছে আচ্ছা তোমরা সেকেন্ড ইয়ারে এটা পাচ্ছই তো হ্যাঁ বিউটি ইজ ট্রুথ তার মানে এখানে এটা কিন্তু হতেই পারে হ্যাঁ ট্রুথ বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ বিউটি এরকম একটা লাইন আছে আমি ভুলে গেছি এক্সাক্ট লাইনটা হ্যাঁ যদি তোমাদের এটা মনে থাকে এটা তো ও ডলে গ্রেসিয়ান আর্ন ওইটাতে আছে বিউটি ইজ ট্রুথ বিউটি এরকম কিছু একটা বিউটি ইজ ট্রুথ এরকম একটা লাইন আছে এখন যে একটা মানসম্পন্ন টিচার মানে এটা আবেগী ভাষায় কিন্তু বলা যাবে না যে সবাই তো বিসিএস করে আসছে ওরা কি মানসম্পন্ন না তো এই আবেগটা দূরে রেখে দেখতে হবে যে আর কি ভালো টিচার আমি মানসম্পন্ন না বলি আমি বলি ভালো টিচার যে হবে সে এগুলোর যে কোনো একটা দেখলেই সে দিয়ে দিবে আর যিনি ওই বই দেখে অ্যান্সার দেবেন তিনি এটা দেখবেন এবং বই দেখে যদি অ্যান্সার দাও তাহলে এটাই দিতে হবে মানে একটা এর ভিতরে অনেকগুলো কিওয়ার্ড থাকতে পারে আবার অনেকে এটাও দিতে পারো যে ট্রুথ অ্যান্ড বিউটি শুধু এটাই দিতে পারো কিন্তু এখানে আরেকটা জিনিস আছে আরেকটা বিষয় হচ্ছে কেন ডিউটিটা বেশি পাওয়ারফুল এখানে কথা বলা হচ্ছে কাদেরকে নিয়ে স্কলারদেরকে নিয়ে এবং এই শেষ লাইনটাতে স্কলারদের যে কাজ কোন কাজ মানে কাজটা কি সেটাকে কিন্তু এখানে বলা হচ্ছে তো এখানে এই ডিউটিটার কথাই যেহেতু বলা হচ্ছে হ্যাঁ কি কাজ সেটা বলা হচ্ছে না ডিউটিটার কথাই যেহেতু বলা হচ্ছে সো এটাই হচ্ছে মানে হোয়াট ইজ দ্য ডিউটি অফ এ স্কলার এইটার অ্যান্সার এখানে বলা হচ্ছে সো এটাই হচ্ছে এখানকার কিওয়ার্ড তুমি সার্চ করবা কি দিয়ে হোয়াট ইজ দ্য ডিউটি অফ এ স্কলার তখন কিন্তু এই লাইনটা আসবে গুগলে তার মানে এটাই কিওয়ার্ড তুমি যেটা দিয়ে সার্চ করো সেটাই কিওয়ার্ড সো এটা হচ্ছে বেশি পাওয়ারফুল বাট এগুলো যদি দেয় তাও মার্কস পেয়ে যাবা যদি কাছাকাছি হয় আর কি এরকমও যদি ভালো টিচার হয় মানে ভালো বলতে ওই যে বললাম যে ব্রড মাইন্ডেড বয়স্ক টিচারের হাতে গেলে মার্কস দিবে না ট্রুথ ইজ বিউটি না মনে হয় ট্রুথ বিউটি ইজ ট্রুথ বিউটি এরকম কিছু একটা আছে এটা কবিতার লাইন না কবিতার লাইনে তো সবসময় ভার্ব এগুলো মেনটেন করে না তারপর আমি শিওর না কারণ আমি ভুলে গেছি আমি এটা জাস্ট তোমাদেরকে দেখাই দিলাম তো সেক্ষেত্রে ডিউটির ক্ষেত্রে অবশ্যই এটাই হচ্ছে সবচেয়ে ভালো কিওয়ার্ড কিন্তু এগুলো দিলেও তোমার খারাপ হবে না বা মার্কস পেয়ে যাবা এটাতে কি ভুল দেখাচ্ছে ওকে এবার 4 নম্বরে আসি আমরা এই কিওয়ার্ড সার্চিং এর যে বিষয়টা এটা তোমার একটু জটিল এটা তুমি যত প্র্যাকটিস করবা প্যাসেজগুলি নিয়ে তত এটা হচ্ছে ক্লিয়ার হবে আচ্ছা স্যার কিওয়ার্ড বলতে মূলত কি বোঝায় এই জিনিসটা আমি বুঝতে পারি ধরো এখানে একটা অ্যানসার দেয়া আছে অ্যানসারটা কি আচ্ছা 10 মিনিট পরে তোমরা আবার কানেক্টেড হবে আমি এই লিংকেই ক্লিক করবে যদি কানেকশন না পাও তাহলে আমি নতুন একটা লিংক দেব অবশ্যই আচ্ছা এবার দেখো ওকে স্যার মানে এই সেন্টেন্সটার মধ্যে মূলত বোঝাতে চাচ্ছি যে ইন্টেলেকচুয়ালসদের যে ডিউটি হ্যাঁ ডিউটিটা কি হ্যাঁ ডিউটিটা কি এরকম যে ডিকশনারির মধ্যে কিওয়ার্ড বের করতে বলে ওটার মধ্যে মূল জিনিসটা কি মেইন জিনিসটা কি বোঝাচ্ছে ওইটা কি বোঝায় এটার একটা মানে টেকনিক আছে টেকনিকটা হচ্ছে এরকম যে সেন্টেন্সটার কিওয়ার্ড বের করতে বলবে সেই সেন্টেন্সটাকে প্রশ্ন করবা হ্যাঁ প্রশ্ন করবা
যেমন এই সেন্টেন্সটার হচ্ছে প্রশ্ন কয়েক রকমের হতে পারে। হোয়াট ইজ দ্য ডিউটি অফ অ্যান ইন্টেলেকচুয়াল, এটা একটা হতে পারে, অথবা মানে আরো অন্য রকমের হতে পারে, কিন্তু মেইন কোশ্চেনটাই হচ্ছে এইটা। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু এখানে দেয়া আছে, কোশ্চেনটা দেয়া নেই। এবার কোশ্চেনটা হোয়াট ইজ দ্য ডিউটি অফ এ স্কলার, তাহলে এখানে এই মানে ডিউটি শব্দটাই হচ্ছে এই প্রশ্নটার মধ্যে কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে যে জিনিসগুলোতে আমরা কোনো কিছু খুঁজে থাকি, হ্যাঁ। বা আরেকটা জিনিস বলতে পারো যেটা হচ্ছে হেড ওয়ার্ড বা মেইন ওয়ার্ড, এটা হতে পারে। যদি হেড ওয়ার্ড বা মেইন ওয়ার্ড এই শব্দগুলো থাকতো কিওয়ার্ড না দিয়ে, তখন আমরা এগুলো যেগুলো দিতাম সেটাই হতো। আর যখন কিওয়ার্ড বলে দিচ্ছে তখন হচ্ছে এটা বেশি পারফেক্ট, বাট এগুলো দিলেও কেউ যদি ভুল করে আসে বলবো যে আমি এটা ভুল করে ফেলেছি, ভুল না, এগুলো তো মার্কস দিয়ে দেবে যদি ভালো টিচারের কাছে যায়। আচ্ছা, এরপরে দেখো আমরা দেখবো যে হোয়াট ইজ মেন্ট বাই দ্য ফ্রেজ ব্লেসড টাইম। ব্লেসড টাইম দিয়ে কি বুঝিয়েছেন এখানে এই শব্দটা? বলছি ইফ এম টাইম কামস হোয়েন অল আর ইন্টেলেকচুয়াল, যদি একটা টাইম আসে যখন সবাই ইন্টেলেকচুয়ালস, ইট উড বি এ ব্লেসড টাইম ইনডিড। এটাই মূলত একটা ব্লেসড টাইম হবে, মানে সবচেয়ে ভালো সময়। তাহলে এটাকে আমরা এক কথায় এভাবে ছোট করে লিখতে পারি, আবার এটাকে একটু বড়ও করা যেতে পারে। আমরা এভাবে বলতে পারি যে when all people are the intellectuals, আচ্ছা এখানে আমরা এইভাবে দেই এবার কেন ব্লেসড টাইম? যখন সব মানুষ ইয়ে হয়ে যাবে, ইন্টেলেকচুয়াল হয়ে যাবে, তখন এটা হচ্ছে ব্লেসড টাইম। এর কারণ, এবার কারণ একটু অ্যাড করে দিতে হবে। কারণ তখন হচ্ছে কালচার, সোসাইটি, কালচার অ্যান্ড সোসাইটি, কালচার অ্যান্ড আরেকটা কি যেন ভাবছিলাম, সোসাইটি অ্যান্ড কালচার দিই, and culture will get improved, developed আচ্ছা, and people, আচ্ছা এটা দেই, the people will be enlightened and enjoy আচ্ছা এটুকুই থাক। এইটুকু দিলেই মোটামুটি কাছাকাছি। মূলত অ্যান্সার এটুকুই, যখন সব মানুষ ব্লেসড হবে তখনই। কিন্তু এর সাথে আরেকটু যদি অ্যাড করো যে কেন ব্লেসড টাইম হচ্ছে, তাহলেই এটা কিন্তু হবে। এখানে তোমরা একটু দেন লাগিয়ে দাও, তো তখন সোসাইটি এবং কালচার উইল গেট ডেভেলপড। আচ্ছা এই যে এই সেন্টেন্সগুলো তোমরা একটু ধাতস্থ করে নিও, যাদের হয়তো মানে ইয়ে নাই, জানা নাই, তারা মানে একটু শিখে নিও। সেটা হচ্ছে যে উইল গেট ডেভেলপড, তারপরে উইল হ্যাভ, এই টাইপের অনেক শব্দ ইউজ হয় ইংলিশে। স্যার ওয়াইফাই মনে হয় স্যার আপ ডাউন করছে, বারবার অ্যাড হয়েছে এই জন্য স্যার। হবে, অ্যাকর্ডিং টু রাইটার এটা দিলেও হবে।
তবে একটা সময় সব সময়ের জন্য যেটা মাথায় রাখবে যে বই থেকে হুবহু লেখার চেষ্টাটা বাদ দিতে হবে, আগে পিছে কিছু লাগিয়ে দিতে হবে, কিংবা একটু ক্রিয়েটিভিটি, প্রতিটা লাইনে লাইনে একটু ক্রিয়েটিভিটি খাটাতে হবে। এখন সেকেন্ড ইয়ার, এখন ভুলভ্রান্তি ধরবে বেশি। তোমাদের কাছে টিচারদের চাওয়া হচ্ছে একটু ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি মানে কি, তুমি নতুন কি করে কি অ্যাড করছো সেটা। আচ্ছা, এবার দেখো, হোয়াই আওয়ার লাইফ বেটার দেন দ্যাট অফ আওয়ার প্রিমিটিভ অ্যানসেস্টার্স। আমাদের প্রিমিটিভ বা আমাদের আগের যে মানে পূর্বপুরুষ, তাদের চাইতে আওয়ার লাইফ বেটার কি, কোন দিক দিয়ে, কিভাবে? এরকমই একটা প্রশ্ন আমি থার্ড ইয়ারে পড়ালাম গত কালকে। ওখানে বলা হচ্ছে প্রেজেন্ট লাইফের চেয়ে আগের লাইফটা ছিল বেশি হচ্ছে ভালো। আর এখানে আমাদেরকে এখন লিখতে হচ্ছে যে প্রেজেন্ট লাইফ ভালো আগের লাইফের চেয়ে। আচ্ছা, এবার দেখো আমরা এখানে দেখি, সেটা হচ্ছে যে আমাদের অ্যানসেস্টরের কথা কোথায় বলা হচ্ছে। এই যে এখানে তার আগে বলছে যদি, if today we have our civilization and culture, if we have order and security in life, and if our life is better than that of our primitive age. এটা হইলো সেন্টেন্সে ভুল আছে নাকি? It is because the intellectuals from time to time have been guiding humanity on the path of felicity and amity. Why our life is better? কেন আমাদের লাইফটা বেটার? ও আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সার, কেন আমাদের লাইফ আগের চেয়ে বেটার। তাহলে আমরা লিখবো হচ্ছে our life is better than that of our primitive ancestors because ও দিতে পারি, বা সব জায়গায় বিকজ ভালো লাগে না, হ্যাঁ, কনসিডারিং দিবা, রিগার্ডিং দিবা, এভাবে দিতে পারো। রিগার্ডিং we have developed, well developed though, developed civilization and culture আরেকটা কি বলছে, we have order and security। আচ্ছা, we have order and security in our life, একটু করে অ্যাড করে দিতে হবে, একবার তাহলে হুবহু হয়ে যাবে। if our life is better, আচ্ছা, if our life is better than that of our primitive ancestors, এই যে এইটুকু দিলেই হয়ে যাবে। এই জায়গাগুলো ধরো ক্রিয়েটিভিটি কোথায় খাটাতে হবে। আচ্ছা, সেন্টেন্সটা কি হইলো, our life is better than that of our primitive ancestors regarding we have, না এটা তো হলো না, regarding আমরা we have বাদ দিয়ে দিই, regarding develops society, আচ্ছা, ডেভেলপড সিভিলাইজেশন অ্যান্ড কালচার, এটা দিয়ে দিই। অর্থাৎ কালচার এবং বা এইটা আমরা ডেভেলপটা বাদ দিয়ে দিতে পারি। কালচার এবং সিভিলাইজেশনের কথা যদি আমরা চিন্তা করি বা বিবেচনা করি, তাহলে আমরা দেখব যে আমাদের প্রিমিটিভ অ্যানসেস্টরদের কাছ থেকে তাদের চেয়ে আমাদের লাইফটা বেটার। বিসাইডস দ্যাট, এটার জন্য কোন একটা বই সাজেস্ট করবেন প্লিজ। ফ্রি হ্যান্ড রাইটিং এর হচ্ছে বই হচ্ছে তো তোমার সবগুলো বই, না আলাদা কোনো বই দিয়ে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবে না। এটার জন্য আমার একটা পরামর্শ আছে, যেটা আমি সব গ্রুপেই বলি, সেটা হচ্ছে টানা কিছুদিন প্যারাগ্রাফ লিখো বা এসে লিখো, প্রতিদিন একটা দুইটা তিনটা যতগুলো করে পারো নিজের মতো করে, নিজের ইয়ে থেকেই। আর নতুন নতুন ওয়ার্ড মুখস্থ করতে থাকো, ফ্রেজ মুখস্থ করতে থাকো, প্রতিদিন 10টা করে করো।
টানা দেখা যাচ্ছে যে 1 মাসে 20 দিন করলা বা 2 মাসে 50 দিন করলা, এভাবে করলে একটা সময় গিয়ে এই 10-15টা লেখার পরে তুমি বুঝতে পারবা তোমার ভেতরে একটা ফ্লুয়েন্সি চলে আসছে। এই রিডিং মানে রাইটিং, শুধু রাইটিং এর ক্ষেত্রেই না, এটা হচ্ছে তোমার স্পোকেনের ক্ষেত্রেও এই একই জিনিস কাজ করে আর কি। স্পোকেনে বলতে হবে আর নতুন নতুন ওয়ার্ড মুখস্থ করতে হবে, আর রাইটিং এ লিখতে হবে এবং নতুন নতুন ওয়ার্ড মুখস্থ করতে হবে। কিভাবে লিখবা? ধরো তুমি একটা স্টোরি পড়লা, এবার স্টোরিটার সামারি তুমি তোমার নিজের মতো করে লিখো। হ্যাঁ, এরপরে আরেকটা ড্রামা পড়লা, তুমি তোমার ওটা সামারি নিজের মতো করে লিখো। কি আছে বইতে ওটা ব্যাপার, ওটা দেখার দরকার নাই, তুমি তোমার মতো করে লিখো। লিখার পরে ওইটার একটু গ্রামার টামার ঠিকঠাক করার চেষ্টা করবা, এবং হচ্ছে যেটা যে গ্রামারের যে ভুলটা একবার হচ্ছে সেটা আর যাতে না হয় সেটা বারবার একটু ইয়ে করবা, তাহলে এটা হয়ে যাবে। বাট যদি কখনো না লিখো তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং হবে না, লিখতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার যেই প্যাসেজটা আপনি সলভ করতেছেন ওটা অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং বইয়ের পেজ নাম্বার 6, হুম, শুরুতে আর শেষে একটু মিল আছে, কিন্তু মাঝখান দিয়ে ওই পরীক্ষার সময় অনেক বড় করে দিতে আর কি। আচ্ছা আচ্ছা। এটা হয় মানে 1 মার্কের কোশ্চেন তো আবার তুমি 3 মিনিটের বেশি পাবা না, এত বেশি সময় নিয়ে লিখলে তোমার ইয়া হয়ে যাবে। আবার আরেকটা জিনিস হচ্ছে যে এটা বলা ঠিক না আমার, তারপরেও তোমাদের জন্য বলি, সেটা হলো যে বইগুলোতে এমন অনেক অযাচিত লেখা বা অনেক অযাচিত প্রশ্ন অ্যাড করা হয় যাতে করে ওই বইটা 100 বা 150 টাকা দিয়ে যাতে বিক্রি করতে পারে, এরকম মোটা তো হইতে হবে, তাই না? জি জি জি। সেটাই। আর যারা নেট প্রবলেমের জন্য ক্লাস করতে পারছে না তারা মানে মেসেঞ্জারে মেসেজ দিতে আর কি, আপনি ক্লাসটা রেকর্ড করে করে আপলোড। হ্যাঁ, এটা তো প্রতিদিনই করি, এই যে রেকর্ডিং হচ্ছে, তবে বিদ্যুৎ গেলে করার কিছু থাকে না। এই যে এখন যদি বিদ্যুৎ যায় তাহলে করার কিছু নাই। আর তুমি মনে করে দিছো, আমি এটা আগে একবার সেভ করে আসি। অনেক কিছু মিলবে না, হ্যাঁ অনেক কিছু অনেক ক্ষেত্রে মিলবে না, তবে হচ্ছে কাছাকাছি গেলেই বা মেইন মেইন কথাগুলো থাকলেই হয়ে যাবে। এবার দেখো, আমরা ইয়ে করছিলাম হচ্ছে এই প্যাসেজটা। তাহলে আমরা যেটা বলছিলাম যে our life is better than that of our primitive ancestors regarding civilization and culture. We also আচ্ছা we also have order and এটাও দিতে পারো, we have order and security in our life। এছাড়া আরো অনেক কিছু তুমি লিখতেই পারো, কারণ এই অ্যানসেস্টরদের যা কিছু ছিল না তা কিছু তুমি লিখতে পারো। এটা কে করছে? স্ক্রিনের উপর দিয়ে নাড়াচাড়া করতে হয় না। এটাকে রিমুভ করার কোনো ওয়ে আছে? এটাকে একবার জানছিলাম। ওকে দেখো, সেটা হচ্ছে এই যে আমি যে জায়গাটার কথা তখন বলতে বলতে থেমে গিয়েছি, সেটা হলো যদি কখনো মানে এরকম 5টা সেন্টেন্সের ক্ষেত্রে, যেমন এক জায়গায় এখানে আমরা কোথায় লিখেছি না যে ফিলোসফার রাইটার বিকজ কথা একবার কিন্তু ইউজ করেছি, তো আমরা ওইটাকে আর আর ইউজ করব না। এই যে কোথায় যেন লিখলাম বিকজ কথাটা, এই যে বিকজ, তো এটাকে আর ইউজ করব না। তখন আমরা এটাকে এই সেন্টেন্সটাকে ঘুরিয়ে এই যে যেমন এখানে দিয়ে দিয়েছি রিগার্ডিং বা কনসিডারিং বা পন্ডারিং, এরকম আরো অনেক শব্দ ইউজ করা যেতে পারে। এই ধরনের লিঙ্কার বা এই জাতীয় হচ্ছে ইনফিনিটিভ নাকি যেন বলে, বা জিরান্ড, এগুলো ইউজ করব আমরা। আচ্ছা, সো এই হচ্ছে 5টা। আর তোমাদের যার যার হয়েছে তো হয়েছেই, অনেকেরই হয়েছে, যার যার একটু সমস্যা হয়েছে তারা তারা হচ্ছে একটু দেখে নাও এভাবে। আর ছোট করে লেখা যাবে না, বড় করে লিখতে হবে। মানে বড় করে বলতে
যতটুকু ইনফরমেশন আছে দেওয়া যেতে পারে রিলেভেন্ট সেটুকুই দেওয়ার চেষ্টা করতে হবে, নইলে অনেক টিচার কেটে মানে মার্কস কম দিবে, গড়ে তখন 5টাতে 4 মার্ক দিয়ে দিল ধরো। ওকে, এবার তোমাদের জন্য আরেকটা কাজ, হোম টাস্ক, এটা আগে দিয়ে রাখি। সেটা হচ্ছে যে এটা তো আজকেরটা তো 1 মার্কের করলা, কালকেরটা করো হচ্ছে এই বি পার্টের প্যাসেজটা। আমরা প্যাসেজ দুটো আগে ক্লিয়ার করি, তারপর আমরা রাইটিং এ যাব। বি পার্টের এই প্যাসেজটা ক্লিয়ার করো। এই প্যাসেজটা আমি তোমাদেরকে মানে এগুলো এই প্রশ্নগুলো যেহেতু 4 মার্কের, এগুলো কিন্তু 4 মার্কের হবে। 4 মার্কের যখন আমরা অ্যান্সার লিখতে যাবো তখন অ্যান্সারগুলো একটু বড় হবে, এবং সেই অ্যান্সারগুলো আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হলো বই দেখে দেখার দরকার নেই, তুমি নিজে শুধু এই প্যাসেজটা পড়ো, অ্যান্সার শিট দেখো না। ওই যে একজন বললা না যে বইতে এটা এটা আছে, তুমি আগে আমার এখানে লিখে দাও, দেওয়ার পরে তুমি বই দেখো। কিন্তু আগেই বইয়ের অ্যান্সারগুলো দেখো না, তাহলে তো আমি তো তোমাকে এখন মুখস্থ করাচ্ছি না, আমি তোমাকে ওয়েগুলো দেখাচ্ছি যে কিভাবে তোমার, তাহলে কিন্তু ক্রিয়েটিভিটি আসবে না। হ্যাঁ, তুমি মুখস্থ বিদ্যা বা ইয়েটিয়ে ভালো আসবে, বাট ক্রিয়েট করা জানতে হবে, নিজে নিজে ক্রিয়েট করা জানতে হবে। এগুলো কমন আসবে না, এই প্যাসেজগুলো যে কমন আসবে এরকম না, মানে খুব কম চান্স পড়বে হচ্ছে কমন পড়বে, এরকম চান্সটা খুব কম। এবার যারা ওল্ড ফার্স্ট ইয়ার তাদের কমন দিতে পারে, কারণ হচ্ছে তারা করোনা স্ট্রাইকেন, তোমরা তো করোনা স্ট্রাইকেন না, তো সেক্ষেত্রে তোমাদেরকে দিবে না। যার জন্য তোমরা হচ্ছে এই ক্রিয়েটিভিটির দিকে নজর দাও। ওকে, এবার আসো তোমাদেরকে আমি এইটার ক্লাস, এই যে রাইটিং এর 2 আগে দেখি। এরকম কিছু হচ্ছে পড়তে হবে, আমাদেরকে কিছু কবিতা পড়তে হবে। এই কবিতাগুলো মানে সিলেবাসে নাই, সিলেবাসের বাইরে কিছু কবিতা আমাদেরকে পড়তে হবে পার্ট সি এর জন্য। ফার্স্ট ইয়ারে আমরা পড়েছি সব সহজ সহজ কবিতা এবং পূর্ণাঙ্গ কবিতা, ছোট ছোট কবিতা দিত। আর এখন যেটা করবে, বড় বড় কবিতা থেকে কিছু লাইন তুলে দিবে, মানে এগুলো অনেকটা ওই যে সৃজনশীল পদ্ধতির উদ্দীপকের মতো। উদ্দীপক দিত না সৃজনশীলে, ঠিক সেরকম দিয়ে বলবে যে বলো এটাতে কি বলছে, বা এখান থেকে 10 মার্কের অ্যান্সার। তুমি চিন্তা করো যে এখানে 1 2 3 4 5 6 7 8 9, এই 9 লাইনের ভিতরে তুমি 10 মার্কের অ্যান্সার লিখতে পারবা? কিন্তু এটাকে তোমাকে লিখতে হবে, কারণ এই কবিতাটা বড়, এখান থেকে শুধু এই 2 লাইন, এই 9 লাইন তুলে দিয়েছে। আচ্ছা, আমি আজকের যে ক্লাসটা তোমাদের, সেই ক্লাসের একটা ভিডিও দিব, সেটা হচ্ছে সলভ তো করালাম, আর এইটার উপরে এই যে ভয়েস স্টাইল রাইটিং, এইটা দেখে, এটা একটু দেখে রাখো, আমরা এগুলো নিয়ে আলোচনা করবো আর কি পরে। এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, প্র্যাকটিস করবো, তার আগে এটা তোমরা দেখে রাখো, একটা একটা করে দেখবো। এটা দেখবো, তারপরে টপিক সেন্টেন্স কিভাবে লিখতে হয় এটা দেখবো। ওকে, আচ্ছা তোমাদের কোনো কোশ্চেন থাকলে করো, আর 9 মিনিট আছি, আজকে জাস্ট ওইটাই সলভ করলাম। তার যেটা 4 মার্ক কোশ্চেন, ওই জায়গায় শুধু দুটো প্রশ্নের উত্তর দিতে হয়, তাই তো? না, দুইটো না, ওখানে কয়টা দেয়া আছে? এখানে এইটা তোমাদের এখানে 2 বলছে, 4 4 8। হ্যাঁ, রাইটিং এটা 2 বলছে, আর এটা 17 সালের কোশ্চেন, এখনকার কোশ্চেন, মানে গতবারের কোশ্চেনটা দেখতে হবে আমার, দেখলে আমি বলতে পারবো যে এটা কয়টা দিতে হয়, দুইটা না কয়টা দিতে হবে। আগের ক্লাসে ভিডিওটা দিয়ে দিয়েছি তো, আপলোড হয়নি? এই যে আপলোড হয়ে গেছে, ভিডিও ইজ প্রসেসিং। হ্যাঁ, আজকেরটা তো দেবই। আজকের কোনটা? ও, আজকে 2টা পার্ট করলাম তাই তো, এই 2টা পার্ট তো আমি একটা করে দেবো আর কি, 2টা এক জায়গায় করে দেবো, জোড়া লাগিয়ে দেবো। আমি যে বলি না, রাইটিং পার্ট 2 যেটা, ওইটাতে 7টা প্রশ্ন থাকবে, 2টা দিতে হবে। ওই যে ভাইয়া প্রশ্ন করলো। ও আচ্ছা আচ্ছা, ওইটার কথা বলছো।
সমস্যা নেই, রাইটিং পার্টের কিছু পড়া দিব, আগে এই প্যাসেজগুলো ইয়ে করি আমরা, তারপরে আমরা রাইটিং পার্টে যাব। রাইটিংটা সহজ, রাইটিংটা কঠিন কিছু না, আমাদের এই রিডিংটার ক্ষেত্রে একটু সমস্যা। অনেকগুলো প্রশ্নের মধ্যে দেখলাম, বোর্ড প্রশ্নের মধ্যে যে রাইট এ টপিক সেন্টেন্স, তো টপিক সেন্টেন্স তো খুব একটা বড় হবে না, তারপর ওর মধ্যে 4 মার্ক। হুম ওই তো সেন্টেন্সের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাই না, এটা ঠিক আছে, কিন্তু তখন একটু ইয়ে ঘুরিয়ে লিখতে হবে। তখন লিখতে হবে হোয়াট ইজ টপিক সেন্টেন্স, এটা আগে বলে নিবা। হুম তারপরে এসে হচ্ছে টপিক সেন্টেন্সটা বলে লিখতে হবে। আবার অনেক সময় মানে এটা না বললেও হয়, এক্সাক্ট লিখলেও হয়ে যায়, টপিক সেন্টেন্স ছোটই হয়। তবে চেষ্টা করতে হয় যে টপিক সেন্টেন্স ওই টেনে টুনে লিঙ্কার ইউজ করে কিংবা প্রিপোজিশন ইউজ করে একটু বড় করার চেষ্টা করতে হয়, যাতে টিচারের কাছে কম মনে না হয় বা ছোট মনে না হয়। ব্রড করার জন্য, ব্রডের ক্ষেত্রে তো পড়তে হবে, ব্রডের ক্ষেত্রে তো ক্রিয়েটিভিটি নিয়ে আসতে হবে। কবিতা যদি আননোন পড়ে যায়, এটার জন্য সলিউশন আছে, সমস্যা নেই, আমি জানিয়ে দেবো। যে ওখানে তো কবিতাই আসবে, তো যে কবিতাই আসুক না কেন তুমি পড়তে পারবা। এটা এই সেকেন্ড ইয়ারের ধরো 6 মাস 7 মাস যাওয়ার পরে তোমরা নিজেরাই বুঝে ফেলবা যে ও আচ্ছা এটা এই আমি লিখে ফেললাম, এটা তোমরা নিজেরাই বুঝতে পারবা। তবে সেই জন্য যেটা হলো সেটা হচ্ছে যে তোমাদেরকে অনেক কবিতা পড়তে হবে, অনেকগুলি, প্রায় 20-25টা যদি কবিতা পড়ো দেখা যাচ্ছে যে কমন পড়বে। যদি কমন নাও পড়ে তাও দেখা যাবে যে হচ্ছে তুমি লিখতে পারছো। আচ্ছা, জোর বেজোর এখানে নাই, এখানে গতবার লাস্ট পরীক্ষায় যেটা আসছে সেটা বাদ দিয়ে তার আগের সবগুলো হচ্ছে ইয়ারের কোশ্চেন ইম্পর্টেন্ট। এটা সাজেশন দিব আমি। এই আর একটু ফ্রি হয়ে নেই, যে আগামী হচ্ছে কালকে থেকেই মনে হয়, হ্যাঁ কালকে থেকেই মনে হয় ফোর্থ ইয়ারের ক্লাস, ফোর্থ ইয়ার পরীক্ষা। তো এটা শুরু হয়ে গেলে আমি তখন একটু ফ্রি হব, তখন আমি ইয়ে করবো আর কি। সামনে আবার হচ্ছে সেকেন্ড ইয়ারকে আবার ইন্টেন্সিভ কেয়ারে নিতে হবে, ওল্ড সেকেন্ড ইয়ার আর কি, প্রতিদিন ক্লাস। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে ওই লিঙ্কটা দিয়ে দেব এখানে। আর তোমরা ভালো থেকো সবাই, আমি অবশ্যই ভিডিওটা এখনই এডিট করে আমি দিয়ে দেবো। তো ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাসে আবার কথা হবে, সে পর্যন্ত ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।